Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. Today is 7th August 2025 and on this day I am going to discuss with you the editorial and the daily news published in the important newspaper that is হিন্দু। তার কমপ্লিট অ্যানালিসিস থাকবে, সঙ্গে তোমাদের সঙ্গে থাকবে ওয়ান লাইনার কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কম্পাইলার, সেটা তোমাদেরকে হেল্প করতে পারে টু অ্যাকচুয়ালি সলভ যে ওয়ান লাইনার যে কোয়েশ্চেন্সগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনে করা হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, বেশ কিছু জিওগ্রাফিক্যাল কনসেপ্ট আছে রিলেটেড টু দ্য কারেন্ট ইভেন্টস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে ফার্স্ট let's see the front page of the Hindu newspaper. This is the front page. As you can see, here is one important news, that is the Donald Trump গতকাল কিন্তু 50% টোটাল ইন্ডিয়ান ইম্পোর্টসের ওপর ট্যারিফ ইম্পোজ করেছে। এই ট্যারিফ কিসের জন্য এসছে? এই ট্যারিফ এসছে ইন্ডিয়াকে কিন্তু কন্টিনিউয়াসলি বলা হয়েছিল যে ইন্ডিয়া যেন রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট বন্ধ করে দেয়। সেই জায়গায় ইন্ডিয়া কিন্তু তার সোভরেনিটি এবং সোভরেনিটির জায়গাটা মেনটেন করে ইন্ডিয়া কিন্তু কন্টিনিউ রেখেছিল তার যে মেন অয়েল ইম্পোর্ট ফ্রম দ্য রাশিয়া, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পক্ষ থেকে 50% ট্যারিফ ইন্ডিয়ান ইম্পোর্টস যেগুলো আমেরিকার মার্কেটে এন্টার করবে সেগুলোর ওপর কিন্তু ট্যারিফ বসিয়ে দেওয়া হয়েছে। অলরেডি কিন্তু এক্সিস্টিং ট্যারিফের পরিমাণ ছিল 25%, তার উপর অ্যাডিশনালি 25% আরও ট্যারিফ ইম্পোজ করা হয়। জুলাই 31 অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছিল 25% ট্যারিফ। অ্যাডিশনাল ট্যারিফ কিন্তু এমতো অবস্থাতে ইম্পোজ করা হয় যেটা নেক্সট 21 ডেজে কিন্তু ইন এফেক্টে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। এবং ফ্রম দ্য side of the Indian government, Ministry of External Affairs said that it is a very extreme and unfortunate event for the Indian বিজনেস উইথ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমরা যদি জাস্ট এই পিকচারটা দেখি দেন আমরা দেখব যে চায়না এবং ইউরোপিয়ান ইউনিয়নের পরে কিন্তু আসে ইন্ডিয়া উইথ রেসপেক্ট টু দ্য অয়েল। যদি আমরা দেখি রাশিয়া কোথায় কোথায় তেল বিক্রি করে, সেই জায়গায় দাঁড়িয়ে চায়না এবং ইউরোপিয়ান ইউনিয়ন কম্বাইনলি কিন্তু একটা মেজর চাঙ্ক অফ দ্য রাশিয়ান অয়েলের পারচেস করে। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার ওপর এই ধরনের রিটেলিয়েটরি অ্যাকশন অফ দ্য ট্যারিফ ইজ ইম্পোজড বাই দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। নাও আমরা যদি দেখে নিই যে এই যে কনটেক্সট, এই যে ট্যারিফ, ইন্ডিয়া রাশিয়ার রিলেশনশিপ কীভাবে সেপ্ট হবে, তাহলে আমাদের দেখতে হয় দিস ইজ ইন্ডিয়া, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। জাস্ট অ্যাবাভ ইন্ডিয়া উই ক্যান এনকাউন্টার দ্য চাইনিজ হেজিমনি অ্যান্ড চাইনিজ ডমিনেন্স, এবং তার উপরে যদি আমরা দেখি এশিয়া এবং ইউরোপের পার্টস জুড়ে কিন্তু অবস্থান করে রাশিয়া কান্ট্রি, এবং যার ক্যাপিটাল হচ্ছে মস্কো। এরপর এই জায়গাটা থেকে যদি আমরা দেখি রাশিয়াকে, আমরা যদি ম্যাপের রেসপেক্টে দেখি তাহলে রাশিয়ার পাশে এই সাইডে আমরা পাবো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। নাও আমরা যদি দেখি ইন্ডিয়া এবং রাশিয়ার রিলেশনশিপ, দেন আমরা দেখতে পাবো যে রাশিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনার উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। 2000 সালে আমরা যদি দেখি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসাবে কিন্তু ডিক্লারেশন সামনে আসে, ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে জয়েন্ট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাইন হয় 2010। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের যে এই ট্যাগ, এটাকে এলিভেটেড করা হয় টু স্পেশাল অ্যান্ড প্রিভিলেজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যেটা আরও ইউনিক depth and collaboration signify করে with respect to India and the Russian relationship. আমরা যদি ট্রেডের কারেন্ট সিনারিও দেখি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অফ এ ভেরি হিউজ ফিগার। আমরা যদি ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-2024 দেখি, রাফলি এই ডেটা মনে রাখার দরকার নেই, বাট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আই হ্যাভ গিভেন ইউ সাচ কাইন্ড অফ ডেটা। এটা জাস্ট তোমরা কিন্তু মনে রাখতে হবে না, জাস্ট মনে রেখো রাশিয়া ইজ দ্য বিগেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া। তো প্রায় $65.7 বিলিয়ন কিন্তু ইন্ডিয়ার জায়গায় বাইল্যাটারাল ট্রেড হয়। ইন্ডিয়ার এক্সপোর্ট কিন্তু গ্রো করে, 42.7%, ইম্পোর্টও ডিক্লাইন করে। তো দ্যাট ইজ ওয়াই রাশিয়ান অয়েল কিন্তু একটা মেজর চাঙ্ক আছে, এবং তারপরেও ডিসপাইট দ্যাট কাইন্ড অফ থিং ইন্ডিয়া কিন্তু রাশিয়ান অয়েলের অল্টারনেটিভ এবং ডিপেন্ডেন্সি কমানোর চেষ্টা করেছে ওভার দি ফিউ ইয়ার্স। কি এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া কি রপ্তানি করে রাশিয়াতে, তার মধ্যে আসে ফার্মাসিউটিক্যালস, অর্গ্যানিক কেমিক্যালস অ্যান্ড মেশিনারি। অন দি আদার হ্যান্ড রাশিয়ান যে ইম্পোর্ট হয় ইন্ডিয়াতে, সেগুলোর মধ্যে পড়ে অয়েল, অ্যাপার্ট ফ্রম অয়েল ফার্টিলাইজার এবং মিনারেলস। নাও অক্টোবর 2024 যদি আমরা দেখি, ইন্ডিয়া রাশিয়া এগ্রি করেছে ফার্স্ট একটা ওয়ার্কিং গ্রুপের মিটিং, যেটা কিন্তু নর্থ
সি রুটকে ফোকাস করে। নাও নর্থ সি রুট একটা ভেরি ইম্পর্টেন্ট সি রুট, সেটা আমরা আজকের ক্লাসে দেখবো। তার আগে আমরা দেখবো 2024 সালেও ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের রেসপেক্টে মস্কো রাশিয়াতে ভিজিট হয়। সেখানে কিন্তু ইন্ডিয়া রাশিয়ার যে রিলেশনশিপ, কীভাবে আমরা বাইল্যাটারাল ট্রেডকে আরও সিগনিফিকেন্টলি বুস্ট করতে পারবো 2030-এর মধ্যে, তার ডিটেলস ফ্রেমওয়ার্ক কিন্তু সাইন হয়। এনার্জি সিকিউরিটির রেসপেক্টে রাশিয়া কিন্তু একটা পিভোটাল বা রোল প্লে করে ইন দ্য এন্টায়ার এশিয়ান কন্টিনেন্ট। রিলায়েবল এনার্জি অ্যাক্সেস কীভাবে আমরা ইনশিওর করতে পারি, সেটাকে কীভাবে, হাউ টু মেক দেম অ্যাফোর্ডেবল অ্যান্ড হাউ টু মেক দ্য সাপ্লাই ভেরি মাচ সিকিউর অ্যান্ড হলিস্টিক। দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়া কিন্তু সেই জায়গা থেকে রাশিয়ার পার্টনারশিপকে হিউজলি মানে ডিম্যান্ড করে, এবং সেই রাশিয়ার support is also needed in that context. Now রাশিয়ান অয়েল আমরা যদি বলি, ইন্ডিয়ার টোটাল ক্রুড অয়েল ইম্পোর্টের প্রায় 35%-এর কাছাকাছি রাফলি ইন্ডিয়া ইজ ডিপেন্ডেন্ট অন দ্য রাশিয়া। অলসো অ্যাপার্ট ফ্রম দিস এনার্জি নিড, আমরা যদি নিউক্লিয়ার এনার্জি পাওয়ারের দিকে যাই, তাহলে কুন্দালকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দ্যাট ইজ গোয়িং টু বি সেট আপ অ্যান্ড স্ট্যাবলিশ ইন দ্য তামিলনাড়ু স্টেট, সেটা কিন্তু রাশিয়ান পার্টনারশিপে, রাশিয়ান অ্যাসিস্ট্যান্সে কিন্তু তৈরি হচ্ছে। ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট ইন দ্য রাশিয়ান অয়েল ফিল্ডস, লাইক রাশিয়াতেও কিন্তু কিছু অয়েল ফিল্ডস আছে, ফর এক্সাম্পল তামাস্ক অ্যান্ড হচ্ছে সাখালিন, এই জায়গাগুলোয় কিন্তু ইন্ডিয়াও কিন্তু ইনভেস্টমেন্ট করেছে, যাতে ফার্দার ইন ফিউচার এনার্জি রিসোর্স অ্যান্ড সাপ্লাইয়ের দিকেও কিন্তু রাশিয়ান কোঅপারেশন ইন্ডিয়া কিন্তু পেয়ে থাকে। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, যদি আমরা দেখি ডিফেন্স সেক্টরের জন্য রাশিয়া কিন্তু ওয়ান অফ দ্য ট্রাস্টেড একটা কান্ট্রি, যেখান থেকে কিন্তু ইন্ডিয়া তার ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে পারে। ফ্ল্যাগশিপ প্রোগ্রামস লাইক ব্রহ্মস মিসাইলের জন্য সুখোই 30 MKI যে প্রোডাকশন হয়, সেগুলো কিন্তু রাশিয়ান পার্টনারশিপে ইন্ডিয়ার কাছে কিন্তু ডেলিভার হয়েছে। রাশিয়া স্টিল আমাদের কান্ট্রির যে ডিফেন্স ইম্পোর্ট হয় তার 45% কিন্তু রাশিয়া থেকে আসে। এছাড়া আমাদের ইন্ডিয়ার রেসপেক্ট যদি দেখি, ফ্রান্স, ইসরায়েল ওয়ান অফ দ্য মোস্ট মেজর কান্ট্রি যারা কিন্তু ইন্ডিয়াকে ইকুইপমেন্টস, ওয়ারফেয়ার, ওয়ারহেডস, এছাড়া ডিফেন্স মেটেরিয়ালকে সাপ্লাই করে। নাও আমরা এখানে একটা জিনিস দেখলাম, দেয়ার ইজ এ মেনশন অফ দ্য ওয়ার্ড নর্থ সি রুট। আমরা আগেও যারা রেগুলার এই কারেন্ট অ্যাফেয়ার্সকে ফলো করো তারা জানবে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য নর্থ সি রুট। পার্টিকুলারলি আমরা যদি দেখি ইন্ডিয়াকে যদি রাশিয়ার সাথে কানেক্ট করতে হয়, ইন্ডিয়াকে যদি ইউরোপের সাথে কানেক্ট করতে হয়, দেন ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাডিশনাল এনশিয়েন্ট রুট ছিল কিন্তু ইন্ডিয়াকে অ্যারাবিয়ান সি দিয়ে, রেড সি দিয়ে, কিন্তু এইখান দিয়ে কিন্তু এই যে ট্র্যাডিশনাল রুট দিয়ে কিন্তু ইউরোপকে কানেক্ট করতে হতো। ইট ওয়াজ কস্টলিয়ার, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইট ওয়াজ অলসো টাইম টেকিং। বাট রাশিয়ান কোলাবোরেশনের মাধ্যমে আমরা যে নর্থ সি রুটটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি, সেটা দ্যাট উইল এনহ্যান্স দ্য কানেক্টিভিটি। সেইখানে ইন্ডিয়া রাশিয়া কানেক্টিভিটি প্রজেক্টের নাম ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, চেন্নাই ভ্লাদিভস্তক করিডোর। এই চেন্নাইকে ভ্লাদিভস্তকের সাথে কানেক্ট করার একটা করিডোর। দিস আর দ্য মোস্ট টু প্রপোজড ডিসকাসড করিডোর, যেটা কিন্তু রিডিউস করবে ডিপেন্ডেন্সি অন দ্য ভোলাটাইল মেরিটাইম চোক পয়েন্টস লাইক রেড সি, পার্সিয়ান গালফ। এদিকে আমরা যদি দেখি দেয়ার আর সার্টেন মালাক্কা স্ট্রেট, সেগুলোকে বাইপাস করা এবং ইন্ডিয়া রাশিয়ার রিলেশনশিপকে আরও কোঅর্ডিনেটেড এবং আরও স্ট্র্যাটেজিক বানানোর চেষ্টা চলে, যেখানে লজিস্টিক্যাল এফিসিয়েন্সি এবং ট্রেড টাইমকে রিডিউস করা যায়। এই INSTC অর্থাৎ ইন্ডিয়ান যেটা নর্থ সাউথ যে ট্রেড করিডোর, সেটা কিন্তু প্রায় 40% শিপিং টাইমকে রিডিউস করবে। এবং চেন্নাই ভ্লাদিভস্তক করিডোরকে যদি দেখি, সেটা কিন্তু যে ইন্ডিয়া এবং রাশিয়ারকে এখন যেতে অলমোস্ট 40 ডেজ লাগে, সেটাকে কমিয়ে 24 ডেজে কিন্তু নামিয়ে আনতে পারে। তার মানে এই যে ট্রেড টাইম কমানোর মাধ্যমে কিন্তু বাইল্যাটারাল ট্রেড এফিসিয়েন্সি আরও বেড়ে যাবে, এমনটাই আশা করা যায়। সো দিস ইজ দ্য এন্টায়ার টপিক আমরা যেটা আলোচনা করলাম। দেখো এরপরে আমরা চলে আসবো পরবর্তী যে ইভেন্টগুলো, যেরকম দেখো দোভাল টু ভিজিট মস্কো অ্যাজ ট্রাম্প ইম্পোজেস অ্যাডিশনাল ট্যারিফ অন ইন্ডিয়া। আজকে আমাদের ক্লাসে ইন্ডিয়া ইউএস রিলেশনশিপটা আমরা ডিসকাস করলাম না, দ্যাট উইল বি ডিসকাসড অন দ্য লেটার পার্ট। টুডে আই হ্যাভ পিকড দ্য রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, IR ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ। অলরেডি এভরিথিং ইজ ডিসকাস কি 25% এক্সট্রা পেনাল্টি হিসাবে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। নেক্সট মান্থে আমাদের কান্ট্রির তরফ থেকে অজিত দোভাল স্যার টেন্টেটিভলি শিডিউলড আছে রাশিয়ায় যাবেন, তিনি বাইল্যাটারাল টক অ্যান্ড নেগোসিয়েশনস হবে।
how the relationship in between the country of India and the Russia will further continued amid such harsh kind of tariff সেটাকে নিয়ে ডিসকাস করা হবে। এবং এমতো অবস্থায় রাশিয়া যদি দেখা যায়, রাশিয়ার রেসপেক্টে আফটার চায়না ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট লার্জেস্ট বায়ার অফ দ্য রাশিয়ান ক্রুড অয়েল। নেক্সট মান্থে এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা অফিসিয়াল সামিট হবে, সেখানে কি কি আউটকাম আসে দ্যাট উইল বি ডিসকাসড। অ্যান্ড অলসো মিস্টার দোভাল ইজ অলসো এক্সপেক্টেড টু স্পিক অ্যাবাউট দ্য ডেলিভারি অফ দ্য রিমেনিং S-400 মিসাইল, যেটা কিন্তু রাশিয়া ইজ সাপোজ টু প্রোভাইড টু ইন্ডিয়া। Now moving to the next article of the day, that is the article Modi to meet Japanese Prime Minister as a part of the East Asia outreach. Recent আমরা যদি দেখি আফটার আগস্টের এন্ডের দিকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর অফিসিয়াল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্রিফিং থেকে জানা যায় তিনি কান্ট্রি জাপান ভিজিট করবেন এবং সেই জাপানের ভিজিটের কাছে কি কি আমাদের আলোচ্য বিষয় হবে। রিসেন্টলি একটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট হতে চলেছে চায়নায়, সেখানে কিন্তু আলোচনা হবে যে গ্লোবাল অ্যাটেনশন সেখানে কিভাবে আসবে, কিভাবে গ্রেটার কোঅপারেশন, কোঅর্ডিনেশন এবং ফার্দার ডেভেলপমেন্টকে আমরা এনশিওর করতে পারি। জাপান ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কোয়াড এবং কোয়াড ইনিশিয়েটিভের মধ্যে যে 4টে মেম্বার কান্ট্রি আছে তার মধ্যে জাপান ইজ ওয়ান সাচ কান্ট্রি। অ্যাপার্ট ফ্রম জাপান উই হ্যাভ অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট অ্যান্ড ইন্ডিয়া অ্যাজ দ্য কোর ফাউন্ডিং মেম্বার অফ দ্য কোয়াড। তাহলে আমরা কোয়াডকে রিভাইজ করলাম এবং তোমাদের কাছে টাস্ক থাকবে এসসিওর মেম্বার ফাউন্ডিং কান্ট্রি কারা কারা সেটা জানাতে। নাও ট্রাই টু অ্যানালাইজ দ্য ইন্ডিয়া জাপান রিলেশনশিপ। ইন্ডিয়া জাপান রিলেশনশিপকে আমাদের বোঝার জন্য আমরা যদি ইতিহাসের পাতার দিকে আলোকপাত করি বা দৃষ্টি ফেলি, তাহলে আমরা দেখতে পাবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার সুভাষ চন্দ্র বোস ইজ very intrinsically associated with the country of Japan. Now আমরা যদি দেখি সুভাষ চন্দ্র বোস and the establishment of the Indian National Army বা INA, that is the important fact. 1942-তে ক্যাপ্টেন মোহন সিং কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে তৈরি করেছিলেন। কাদের নিয়ে? ইন্ডিয়ান প্রিজনার্স অফ ওয়ার অর্থাৎ যুদ্ধবন্দীদের নিয়ে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে তৈরি করেছিলেন। কেন তৈরি করেছিলেন? ব্রিটিশ রুলকে এলিমিনেট করার জন্য, ভারতকে স্বাধীনতা প্রোভাইড করার জন্য, স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে। কিন্তু এই যুদ্ধে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরিতে কিন্তু জাপানিজ গভর্নমেন্ট অ্যাট দ্যাট টাইম হেল্পড এ লট। নাও dispute with the Japanese army led to its dissolution in the 1942 পরবর্তীকালে although এটা 1942-তে তৈরি হয়, পরবর্তীকালে 1942-তে এটা পার্শিয়ালি কিন্তু অ্যাবান্ডন করতে হয় প্রজেক্ট থেকে। কিন্তু 1943-তে সুভাষ চন্দ্র বোস রিঅর্গানাইজ করে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে অ্যাজ দ্য আজাদ হিন্দ ফৌজ, ইউনাইটিং দ্য ফর্মার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সোলজার্স উইথ দ্য ইন্ডিয়ান ভলেন্টিয়ার্স। অর্থাৎ মোহন সিংয়ের যে তৈরি করা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1942 ডিসেম্বর মাসে প্রায় অফিসিয়ালি ডিজলভ হয়ে গেছিলো, সেটাকে রিভাইভ করে অ্যান্ড রিনেম করেন সুভাষচন্দ্র বোস উইথ দ্য নেম আজাদ হিন্দ ফৌজ। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্বন্ধে আমরা একটুখানি দেখে নিই। সুভাষচন্দ্র বোস কিন্তু জাপানে চলে গেছিলেন এবং জাপান কন্ট্রোল যে সিঙ্গাপুর সেখানে কিন্তু তিনি পৌঁছান এবং সেখান থেকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাহায্যে ভারতবর্ষকে মুক্তি দেওয়ার লড়াই শুরু করেছিলেন। দিল্লি চলো ওয়াজ দ্য ইম্পর্টেন্ট স্লোগান হি রেস্ট এবং তিনি অ্যানাউন্স করেছিলেন ফরমেশন অফ দ্য আজাদ হিন্দ গভর্নমেন্ট। এবং 21 অক্টোবর 1943-তে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং আজাদ হিন্দ গভর্নমেন্টকে অফিসিয়ালি ফর্ম করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ফার্স্ট ফর্ম করা হয়েছিল আমরা বললাম মোহন সিংয়ের দ্বারা, জাপানিজ মেজর ফুজিওয়ারা, এবং তারা কিন্তু সাহায্য করেছিলেন ইন্ডিয়ান প্রিজনার অফ ওয়ার যারা ছিলেন যাদেরকে ক্যাপচার করে জাপানে নিয়ে যাওয়া হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। সেই সময় দাঁড়িয়ে তাদেরকে নিয়ে মোহন সিং কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মেনলি এর স্ট্রেংথ অচিরেই প্রায় 50,000 ক্যাপাসিটিতে পৌঁছে যায় এবং এরা কিন্তু যুদ্ধ করেছিল, ইম্ফলকে ক্যাপচার করেছিল, বার্মা পর্যন্ত এরা কিন্তু চলে এসেছিল। বাট আনফর্চুনেটলি 1944-এর এন্ডের দিকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কিন্তু স্ট্রেংথ ব্রিটিশের জায়গায় কিন্তু অনেক বেশি থাকলো। বিকজ অফ দ্য সার্কামস্ট্যান্সিয়াল ফ্যাক্ট ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে বাধ্য করা হয়েছিল যে সারেন্ডার করতে, এবং ব্রিটিশ মুভ টু পুট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মেন অন দ্য ট্রায়াল ইমিডিয়েটলি স্পার্কড ম্যাসিভ ডেমনস্ট্রেশন অল ওভার দ্য কান্ট্রি। 1945-এর নভেম্বর মাস থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যারা সোলজার ছিল তাদের অফিসিয়াল ট্রায়াল হয়। সো দিস ইজ দ্য এন্টায়ার আমরা যদি দেখি fact regarding the Subhash Chandra Bose. Now coming to the next portion, that is key facts about the Japan. This is the Japan, as you can see from the map.
টোকিও ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট সিটি অফ দ্য জাপান, এছাড়া আছে ওসাকা। আমরা যদি দেখি জাপান একটা ইস্ট এশিয়ার একটা আইল্যান্ড নেশন, প্যাসিফিক ওশিয়ান দ্বারা এটা সারাউন্ডেড, মেনলি 5টা আইল্যান্ড আছে যেটা জাপানকে তৈরি করে, হোকাইডো, হংশু, সিকোকু, কিউশু এবং ওকিনাওয়া। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট 5টা আইল্যান্ড, যেটা কিন্তু আরও ছোট ছোট 4000টার মতো স্মল আইল্যান্ড আছে, মেন 5টা আইল্যান্ড। দিস ইজ দ্য ওয়ান থিং। এখানে তোমরা ক্রোনোলজিটাও পড়ে রাখতে পারো, হোকাইডো, নেক্সট হংশু, নেক্সট আমরা যদি দেখি শিকোকু, আর একটা আছে কিউশু এবং হচ্ছে ওকিনাওয়া। এই সিকোয়েন্সটাও তোমরা পড়ে রাখতে পারো যে নর্থ থেকে সাউথ কে কে আছে যেটা জাপানে অবস্থিত। নাও জাপান কিন্তু ইস্ট অফ দ্য সি অফ জাপানে লোকেটেড, চায়না, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এবং রাশিয়ার দ্বারা সারাউন্ডেড, এবং নেইবারিং যদি আমরা কিছু কান্ট্রি দেখতে চাই, দিস আর সাচ কাইন্ড অফ কান্ট্রিজ। নাও দ্য ক্যারেক্টারিস্টিক্স যেটা জাপানকে ইউনিক করে সেটার জন্য, কারণ জাপান ওয়ান অফ দ্য ইস্টার্ন মোস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। জাপানে কিন্তু সূর্যোদয় অনেক আগে হয়, সানরাইজের জন্য একে বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান। ভেরি ইম্পর্টেন্ট একটা ফিগার। জাপান একটা ইম্পর্টেন্ট ভেরি প্রমিনেন্ট ফ্রিকুয়েন্ট আর্থ কোয়েক প্রোন এরিয়া, এখানে প্রচুর ভূমিকম্প হয়, প্রায় 200খানা ভলক্যানোর প্রেজেন্স আমরা জাপানে দেখতে পারি, এবং রিং অফ ফায়ারের একটা এক্সটেন্ডেড পার্টি হচ্ছে জাপান। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং যদি আমরা জাপান নিয়ে পড়তে চাই। এরপরে আমরা একটা আর্টিকেল নিয়ে আজকে ডিসকাশন করব, যেটা হচ্ছে এডিটোরিয়াল পেজে আছে। বাকি এডিটোরিয়াল পোর্শনগুলো আমরা স্কিপ করব, বাট আমরা আজকের এডিটোরিয়াল পোর্শনে যেটা পড়ব, দ্যাট ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য ফ্রন্ট পেজ নিউজ, দ্যাট ইজ 190 people rescue, 2 bodies recovered after the উত্তর কাশী ফ্লাড। আমরা দেখেছি ক্ষীর গঙ্গা রিভারে সাডেন অনসেট হয় বন্যা, বৃষ্টিপাতের, এবং সেই বৃষ্টিপাত থেকে প্রচুর ম্যাসিভ ফ্লাড হয়। ধারালি উত্তরকাশী ডিস্ট্রিক্ট অফ দ্য উত্তরাখণ্ডে কিন্তু ফ্ল্যাশ ফ্লাড আছে। কিন্তু হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য সাচ কাইন্ড অফ ফ্ল্যাশ ফ্লাড, দ্যাট ইজ ইলাবোরেটলি রিটেন ইন দ্য এডিটোরিয়াল পেপার। নাও এডিটোরিয়ালটা যদি আমরা দেখি, দেখো স্লিপিং ডিজাস্টার, অর্থাৎ আমরা বুঝতেই পারলাম না তার আগে ডিজাস্টার হয়ে গেল, এবং বলা হয়েছে গভর্নমেন্ট মাস্ট মনিটর সিল্ট অ্যাকুমুলেশন অ্যাট দ্য ভালনারেবল পয়েন্ট। আমাদের যে পাহাড়ের যে খরস্রোতা নদী, সেখানে কোথাও যদি দেখো সিল্ট অ্যাকুমুলেশন হয়ে গেছে, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট, যেখান থেকে কিন্তু ফ্ল্যাশ ফ্লাড এসে যেতে পারে। তাই গভর্নমেন্টকে কিন্তু মনিটর করতে হবে, টাইমলি রেগুলেট করতে হবে, যাতে এই যে পাহাড়ি মাউন্টেন হিলি রিজিয়ন্সের নদীগুলোতে সিল্ট অ্যাকুমুলেশন না হয়। উত্তরকাশী ডিস্ট্রিক্ট অফ দ্য উত্তরাখণ্ডে রিসেন্টলি আমরা দেখেছি ডিভাস্টেটিং ডিজাস্টার আসে, ফ্লাড আসে, সেখানে মানুষ ওয়াস্ট অ্যাওয়ে হয়ে যায়, প্রায় অ্যাটলিস্ট 60 পিপল আর ফিয়ার্ড washed away after a mass of water debris triggered by torrential rain hit the ক্ষীর গঙ্গা রিভার, ভেরি ইম্পর্টেন্ট নেম, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ধারালি টাউনে কিন্তু এই ফ্ল্যাশ ফ্লাড হিট করে। নাও আমরা যদি দেখি মেনলি এখানে কি ঘটনাটা ঘটে, এই ডিজাস্টারের মেন কজ কি, এক্সট্রিম হেভি রেনফল। 3 তারিখ থেকে 5 তারিখ আগস্ট মাসে এক্সট্রিম হেভি রেনফল হয়, এবং এই ডিস্ট্রিক্টে রিপোর্টেড হয় যে একটা সিঙ্গেল ডেতে 30 সেন্টিমিটারেরও বেশি রেনফল হয়, অ্যান্ড দ্যাট কজেস দ্য মেন প্রবলেম। নর্থ ইন্ডিয়া এরকমভাবে আগেও প্রচুর মনসুন হিট বা মনসুন ইনডিউসড ডিজাস্টারকে ফেস করে। অফিসিয়ালি এটাকে ক্লাউড বার্স্ট হিসাবে ডেসিগনেট করা হয়, বাট ক্লাউড বার্স্টে যদি আমরা পার্টিকুলার দেখি, ডেফিনেশন দেখি, তাহলে সেটা ডিফাইন করে কিভাবে, এ লার্জ ভলিউম অফ রেন অফ অ্যাটলিস্ট 10 সেন্টিমিটার ইন অ্যান আওয়ার ওভার 10 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 10 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে 10 স্কোয়ার এরিয়া জুড়ে যদি 10 সেন্টিমিটারেরও বেশি রেনফল 1 ঘন্টায় হয়ে থাকে, সেই ক্যাটাগরিকে কিন্তু আমরা অফিসিয়ালি ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে ক্লাউড বার্স্ট হিসাবে ডিফাইন করতে পারি। এবার আমরা যদি দেখি এই যে ক্লাউড ব্লাস্টটা হয়, এই ক্লাউড ব্লাস্ট অনেক সময় দেখা যায় যে হয়তো এত বৃষ্টিপাত হয়নি, বাট স্টেট ইজ ট্রাইং টু ডেজিগনেট দ্যাট কাইন্ড অফ ক্যাটাস্ট্রোফ অ্যাট দ্য ক্লাউড বাস্ট, তাহলে কিন্তু যে স্টেট ইনক্যাপাবেল বা স্টেটের
কোন স্টেটের এন্ড থেকেও কোনো লুপহোলস থাকতে পারে, সেটাকে ইজিলি বাইপাস করা যায়, এমনটা এই এডিটোরিয়ালে বলা হয়েছে। বাট দ্য লাস্ট পয়েন্ট অফ দ্য এডিটোরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জ হ্যাজ increased the probability of the extreme rainfall events and therefore the numerous infrastructure যে প্রজেক্টসগুলো আছে হিলি এরিয়ায়, সেগুলো কিন্তু একটা থ্রেটের মুখে চলে যায় এই ধরনের সাচ কাইন্ড অফ হিউজ রেনফল যখন হয়। রিলিফ অপারেশন চালানো হয় স্টেট গভর্নমেন্টের থেকে, ইট ইজ মাস্ট, বাট এটাকে লং টার্মে এই ধরনের ডিভাস্টেটিং রেনফল যাতে কজ না হয়, ফ্ল্যাশ ফ্লাড না আসে, তার জন্য কিন্তু টাইম টু টাইম এই নদীগুলোর ডেব্রিজ ক্লিয়ার করা, সিল্ট অ্যাকুমুলেশন যাতে না হচ্ছে সেটাকে এনশিওর করা, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, যাতে কিন্তু আমরা ইনএভিটেবল ড্যামেজ থেকে ইন ফিউচার রক্ষা করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা জাস্ট দেখে নেব যে ক্লাউড বার্স্ট কি, হুইচ ইজ রিটেন ইন দ্য এডিটোরিয়াল। ক্লাউড বার্স্টের মেন কজ কি? ক্লাউড বার্স্টের মেন কজ হচ্ছে ওরোগ্রাফিক লিফটিং, অ্যাটমসফেরিক ইনস্টেবিলিটি, এবং হচ্ছে আমরা যদি দেখি প্রচুর সাডেন রেনফল। এরপর এফেক্ট কি? এই ধরনের ক্লাউড বার্স্ট এলে নদীগুলোর মধ্যে জলের ক্যাপাসিটি আউটবাস্ট করে যায়, এক্সিড করে যায়, ফ্লাশ আসতে পারে, প্রচুর জলের চাপে সেই সমস্ত পার্বত্য এলাকায় ল্যান্ডস্লাইড আসতে পারে, ধস নামতে পারে, ইনফ্রাস্ট্রাকচারাল ড্যামেজ হতে পারে। আমরা কিভাবে এটাকে মিটিগেট করতে পারি? আর্লি ওয়ার্নিং সিস্টেমকে আমরা অ্যালার্ট করতে পারি, ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, এবং কমিউনিটি অ্যাওয়ারনেসকে বিল্ড আপ করতে পারি। নাও আমরা যদি দেখি আইএমডির যে অফিসিয়াল যে ডেটা বা অফিসিয়াল ডেফিনেশন অফ দ্য ক্লাউড বার্স্ট, সেটা হচ্ছে সাডেন হেভি রেনস্টর্মস where more than 10 centimeter of rainfalls in less than 1 hour over a small area of about 10 square kilometer, তাকেই কিন্তু আমরা ক্লাউড বার্স্ট বলে ডিফাইন করতে পারি। এগুলো জেনারেলি মাউন্টেন এরিয়ায়, হিলি এরিয়ায়, হিমালয়াতেই এই ধরনের ক্লাউড বার্স্ট দেখা যায়। আমরা যদি এই পিকচারটা দেখি তাহলে ফার্স্ট ময়েস্ট ইয়ার কিন্তু পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠতে থাকে, ইন্টেন্সিফাইড হয়, কনডেন্সড হয় এবং ডিপ ক্লাউড ডেভেলপ করে। থার্ড স্টেপে কিন্তু ভায়োলেন্ট আপওয়ার্ড শিফটিং হতে শুরু করে এই যে ইন্টেন্স কনডেন্সড এয়ারটার, এবং সেটা কিন্তু একটা টাইমে কি হয়, ল্যাক অফ আপওয়ার্ড এয়ার প্রিভেনশন কি করে, একটা সার্টেন হাইটে ওঠার পর এটা কিন্তু আর ভার্টিক্যালি ওপরে উঠতে পারে না, বিকজ অফ ইটস ভলিউম, বিকজ অফ ইটস ডেন্সিটি। এখানে এতটা ক্লাউড এবং কনডেন্সড এয়ার ফর্ম হয়ে যায়, তার মধ্যে ময়েশ্চার এসে যায়। দ্যাট ইজ ওয়াই এই extremely condensed moisture rich air কিন্তু উইদিন এ ভেরি শর্ট টাইম হিউজ রেনফল ওয়াটার শেড করে দেয়, এবং যেহেতু এটা পার্বত্য এলাকা, এখানে স্টিপ স্লোপ বেড়ে কিন্তু জলটা নেমে আসতে থাকে, এবং দ্যাট ক্লজেস দ্য ফ্ল্যাশ ফ্লাড। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং, যেটা আমার আজকের আলোচ্য বিষয় ছিল। লাস্ট এরপর আমরা এডিটোরিয়াল আলোচনার পর যেটা আমরা সলভ করে থাকি, দ্যাট ইজ দ্য ওয়ান লাইনার কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে ইজ হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চড মুখ্যমন্ত্রী কৃষক সমৃদ্ধি যোজনা? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মধ্যপ্রদেশ। ফার্মারদের ইনকাম এবং এগ্রিকালচারাল আউটপুট বাড়ানোর জন্য এই স্কিমকে ইনাগোরেট করেছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি অ্যানাউন্সড এ হিউম্যান মিশন টু মুন সাউথ পোল? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তার যে মেন আমরা যদি এজেন্সি দেখি নাসা, তারা আর্টেমিস মিশনের আন্ডারে মুনের সাউথ পোলে কিন্তু হিউম্যান মিশন সেন্ড করার রিসেন্ট একটা প্রপোজাল কারেন্ট অ্যাফেয়ার্সে এসছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট লঞ্চ দ্য গ্রিন এমপ্লয়মেন্ট স্কিম? হিমাচল প্রদেশ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হিমাচল প্রদেশ গ্রিন জব প্রোভাইড করা উইথ রেসপেক্ট টু এনভায়রনমেন্টাল কনজারভেশন, এই গ্রিন এমপ্লয়মেন্ট স্কিমকে অ্যানাউন্স করেছে। পরের কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ওয়াটার উইক 2025 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্টকহোমে কিন্তু এই ইভেন্ট অ্যানুয়ালি অনুষ্ঠিত হয়েছে এবছর, গ্লোবাল ওয়াটার কনজারভেশন এফর্টকে ইনিশিয়েট করার জন্য, তাই নিয়ে ডিসকাশন করার জন্য। নেক্সট কোয়েশ্চেন অফ দ্য ডে, গ্রিন হাইড্রোজেন মিশন 2040 কোন কান্ট্রির তরফ থেকে লঞ্চ হয়? জার্মানি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু মেনলি কার্বন এমিশনকে কীভাবে আমরা রিডিউস করতে পারবো, গ্রিন এনার্জিকে প্রমোট করতে পারবো, তার জন্য গ্রিন হাইড্রোজেন মিশনকে লঞ্চ করে জার্মানি। পরের কোয়েশ্চেন, ইন্ডিয়ার ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার ট্রেন উইল রান অন হুইচ রুট? রিসেন্টলি সোলান থেকে সিমলা এই রুটে ইকো ফ্রেন্ডলি এই ট্রেন গ্রিন ট্যুরিজমকে প্রমোট করার জন্য হাইড্রোজেন ব্যাকড এই ট্রেনকে লঞ্চ করা হয়েছে। পরের কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, 7ই আগস্ট অর্থাৎ আজকের দিনে আমরা আমাদের ইন্ডিয়াতে কোন ডে সেলিব্রেট করি? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার,
National Handloom Day is being celebrated every year on 7th August in our country, so that we can promote the handloom industry, handicapped industry in our country, এবং এটা আমাদের ইন্ডিয়ান হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিকে এবং তার সাথে যুক্ত আর্টিস্টদের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করা এবং অনার করার জন্য এভরি ইয়ার 7th আগস্ট এটাকে হোস্ট করা হয়। সো দিস ইজ দ্য এন্টায়ার অ্যানালিসিস ফ্রম মাই সাইড। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। অ্যাকচুয়ালি অনেক সময় আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলে দেখেছি, দে আর ভেরি মাচ পাজেল কি হাউ টু স্টাডি, হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডি। আমাদের কাছে সব কিছু পড়ার দরকার নেই, বাট আমাদের এইটুকখানি বুঝতে হবে যে ওয়েদার উই আর ইন আ রাইট ট্র্যাক আর নট, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারেন্ট অ্যাফেয়ার্সকে তোমাদের কাছে এভাবে উপস্থাপন করা যে আমরা অনেক কিছু পড়তে পারবো না, আমাদের অনেক কিছু পড়ার আছে, বাট কম্পিটিটিভ এক্সামিনেশন ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। সেখানে আমাদের রাইট স্ট্র্যাটেজিক রাইট অ্যাপ্রোচ থাকা দরকার, আদারওয়াইজ আমরা অনেক কিছু পড়েও কিন্তু অ্যাকচুয়াল যেটা পরীক্ষার নিশ সেটাকে ফুলফিল করতে পারবো না এবং উইল মিস দ্য সিলেকশন। তাহলে আজকের মতো এইটুকখানি। তোমরা কেউ যদি এক্সক্লুসিভ আমার যে WBCS গাইডেন্স প্রোগ্রাম বা ব্যাচ সেটা জয়েন করতে চাও, তাহলে আমাকে মেল করে জানাতে পারো। প্রচুর স্টুডেন্ট সেখানে আছে, ইউ ক্যান পার্সোনালি মানে তাদের সাথে ইন্টারাক্ট করতে পারো বা পার্সোনালি আমার সাথেও কানেক্টেড থাকতে পারো এন্টায়ার এই WBCS গাইডেন্স ব্যাচে। তার জন্য তোমরা যদি মনে করো তাহলে আমাকে মেল করে জানাতে পারো, দিস ইজ মাই মেল আইডি। অ্যান্ড এনি আদার টাইপ অফ কোয়ারিজ তোমাদের যদি মনে হয় ইউ ওয়ান্ট টু শেয়ার অ্যান্ড ডিসকাস উইথ মি, দেন ডেফিনেটলি ফিল ফ্রি টু ড্রপ দ্য মেল ইনটু মাই অফিসিয়াল মেল আইডি। তাহলে উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।